ভারত সীমান্তে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন করেছে। এমন একটি গুজব ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। বহু মানুষ যখন দাবিটিকে সত্য ভেবে প্রতিক্রিয়া জানাতে থাকেন, তখন দেখা যায় সামরিক বাহিনীর কুচকাওয়াজের একটি পুরনো ছবিকেই ছড়ানো হয়েছে ট্যাঙ্ক মোতায়েনের দাবিতে। এরই মধ্যে বিভ্রান্তি আরও বাড়ে যখন মাওলানা ভাসানীর ভারতের পতাকায় পা মারানোর দাবিতে একটি এআই নির্মিত ছবি দিয়ে অপপ্রচার চালানো হয়। শুধু তাই নয়, ভারতের দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যার একটি পুরনো ঘটনাকেও প্রচার করা হয় বাংলাদেশের দাবিতে। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে আসি। পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের উচ্ছেদের ঘটনার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। মুহূর্তেই কমেন্ট সেকশন জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত ভিডিওটি ভারতের নয়, এটি রাজধানী ঢাকার মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে সরকারি জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানের দৃশ্য। একই ভিডিও ও সংশ্লিষ্ট দৃশ্য বাংলাদেশের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও পাওয়া গেছে। ওদিকে দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যার একটি ভিডিও বাংলাদেশের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কিন্তু অনুসন্ধানে উঠে আসে এক ভিন্ন চিত্র। যাচাই করে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি পুরনো হত্যাকাণ্ডের ঘটনা। একটি ভারতীয় এক্স অ্যাকাউন্ট সহ তামিলনাড়ুর একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও ঘটনাটির তথ্য পাওয়া যায়। আবার ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন করেছে এমন একটি দাবি সাধারণ মানুষের মাঝে ব্যাপক বিভ্রান্তি তৈরি করে। কিন্তু দাবিটি সম্পূর্ণ বানোয়াট। দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক কোনো সীমান্ত পরিস্থিতির নয়, এটি সামরিক বাহিনীর কুচকাওয়াজের একটি পুরনো ছবি। 2018 সালে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়, যেখানে ছবিটির ক্যাপশনে কুচকাওয়াজের দৃশ্য হিসেবে উল্লেখ ছিল। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভারতের পতাকায় পা মারানোর দাবিতে একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়। তবে ছবিটির বাস্তব কোনো ভিত্তি নেই। ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। ছবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ ভিত্তিক প্রমাণও পাওয়া যায়নি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি আমাদের সাথে যুক্ত হবেন আজ আলোচনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও এআই গবেষক ডক্টর রিয়াসাত খান। চলুন আমরা তার সাথে কথা বলি। ডক্টর রিয়াসাত খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে। ডক্টর রিয়াসাত খান, আপনাকে প্রথমেই সাধুবাদ জানাতে চাই। আপনি যে উদ্যোগটি নিয়েছেন এআই এর বিষয়ে এবং আপনারা গবেষণা চালাচ্ছেন, সবকিছুই করছেন। আমার প্রশ্নটি হলো আপনার কাছে, যে ফ্যাক্ট চেক কার্যক্রম পরিচালনা আপনারা করছেন, ফ্যাক্ট চেক কার্যক্রম পরিচালনা করতে যে কি কোনো স্ট্যাবলিশড প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা বা তাদের কোনো প্রসিডিউর বা সাজেশন আপনারা নিয়েছেন কিনা একটু জানতে চাই। আর যদি না নিয়ে থাকেন, আপনাদের নিজস্ব কোনো টিম বা নিজস্ব কোনো আপনাদের যদি আমি বলি যে গবেষণা প্রযুক্তি আপনারা কাজে লাগাচ্ছেন কিনা? এখানে আমরা আসলে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু গবেষকরা মিলে, কিছু শিক্ষক এবং কিছু ছাত্র, যাদেরকে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আরে বলে থাকি, তাদের মাধ্যমে আমরা নিজেরাই এখন নিজস্ব বিভিন্ন প্রযুক্তি এবং বিভিন্ন অলরেডি কিছু ইন্টারন্যাশনাল এস্টাবলিশড টুল দিয়ে আমরা আপাতত এই অপতথ্যগুলা যাচাই করছি। এবং এই অপতথ্যগুলো যাচাই করার জন্য আমরা বিভিন্ন এআই এবং ডিপফেক বিভিন্ন টুল ইউজ করছি এবং আমরা বিভিন্ন ফরেনসিক টুলের সাহায্য নিচ্ছি।
জি, যেমনটি আপনি বলেন, একটু জানতে চাই আপনার কাছে যে বর্তমানে আমরা আসলে যে ধরনের গুজবগুলো দেখছি বা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এবং আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম আপনিও নিশ্চয়ই দেখেছেন যে ভারত বাংলাদেশকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের গুজব কিন্তু অনবরত চলছেই। আমরা যেমনটি দেখলাম যে মাওলানা ভাসানীর একটি ছবি দেখানো হলো যে তিনি ভারতের পতাকাকে পা মারাচ্ছেন, এবং সেটি সম্পূর্ণই এআই দিয়ে তৈরি একটি ছবি। কিন্তু কিছু মানুষ কিন্তু বিশ্বাস করছে যাদের আসলে প্রযুক্তি নিয়ে জ্ঞান কিছুটা হলেও কম। সেক্ষেত্রে আপনার কি মনে হয় একজন এআই গবেষক হিসেবে এই যে এআই এর ব্যবহার, এটা যদি আমরা একটু আয়ত্তে আনি বা সবার হাতে যদি এআই পৌঁছে না দেয়া যায়, বা এখানে আমরা যদি কোনো ধরনের রেস্ট্রিকশন তৈরি করি, আমরা কোন পথ অবলম্বন করতে পারি? আসলে আজকে আপনারা যে ৩টা ফ্যাক্ট চেক করলেন, এর মধ্যে যদি আপনি দুটাই দেখেন যে দুটা কিন্তু পুরানো কিছু ছবিকে ব্যবহার করা হয়েছে। এবং এগুলা আসলে এই পুরানো ছবি, এটার যাচাই করাটা খুবই সহজ। এখন বিভিন্ন Google লেন্স এবং ইনভিড এবং বিভিন্ন নতুন কিছু অ্যাপ আছে। যেমন ধরেন, আমি যদি একটু সহজভাবে বলি, বাংলাদেশে আমরা আগে মাঝখানে আমাদের বিভিন্ন ভুয়া কল আমাদের কাছে আসতো। যেমন বিকাশে আমাদের কাছে টাকা চাচ্ছে যে অমুক মানুষ অসুস্থ, আমরা যেন টাকা দেই। এরপরে কিন্তু আমরা গত কয়েক বছর যাবৎ ট্রু কলার নামে একটা অ্যাপ কিন্তু এখন আমরা মনে হয় অনেকেই এখন আমরা ফোনের মধ্যে ইউজ করি। এবং এটার মাধ্যমে আমরা এখন বুঝতে পারি যে না, আমার যে অনেক ফোন যখন অপরিচিত নাম্বার থেকে আসে, এই নাম্বার গুলা কিন্তু অনেক সময় সত্যি হয় না। এবং এই ধরনের যেই আজকে যেমন আপনি দেখালেন যে পুরানো ছবিকে ব্যবহার করা হচ্ছে, এটার জন্য খুব সহজ যেটা বললাম, Google লেন্সের মাধ্যমে ওরা রিভার্স সার্চ একটা টেকনোলজি আছে। এবং Google ইমেজ খুবই সহজ। আপনি যেকোনো একটা ছবি নিয়ে আপনি Google ইমেজকে দিবেন এবং সে আপনাকে যাচাই করে দিবে যে এই ছবিটা কি পুরানো কোনো ছবির সাথে মিলে যায় কিনা। সে কিছু ভিজুয়াল প্যাটার্ন কে দেখবে। সে এই প্যাটার্ন কে দেখে এই যাচাইটা আমাদেরকে খুব সহজেই করে দিবে। এবং আমার কাছে মনে হয় বিভিন্ন ফেসবুক ভিত্তিক যে বড়, বড় গ্রুপ রয়েছে, সেই গ্রুপের যারা মডারেটর আছেন, তাদের অবশ্যই এই ধরনের অ্যাপ্লিকেশন গুলা, অ্যাপ গুলা, যেটাকে আমরা বলি রিভার্স সার্চ, বিভিন্ন অ্যাপ, Google লেন্স, ইনভিড, এই ধরনের অ্যাপ গুলা আমার আসলে খুব ভালোভাবেই ব্যবহার করা উচিত। আরেকটা যেটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো এখন বিভিন্ন ডিপফেক শনাক্ত করার জন্য বিভিন্ন অ্যাপ আমাদের রয়েছে। যেমন একটা হলো হাইভ মডারেশন। এটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি এবং এই ধরনের টুল গুলো, যেমন ধরেন আমাদের চোখের আনন্যাচারাল ব্লিংকিং, ধরেন আমার কথার সাথে আমার লিপটা ঠিকভাবে নড়াচড়া হচ্ছে কিনা, আমাদের মুখের কোনো বিকৃতি হচ্ছে কিনা। অনেক সময় এই এআই টুল গুলা মুখগুলা ঠিকভাবে আঁকতে পারে না। এই জিনিসগুলা দিয়ে আমরা কিন্তু শনাক্ত করতে পারি। আরেকটা উপায় হলো যে আমরা যদি আরেকটু অ্যাডভান্স এ যাই, যেমন আমরা যেটা করে থাকি সেটা হলো বিভিন্ন বিট রেট, কোডেক এবং এই ধরনের কিছু প্যাটার্ন চেঞ্জ আমরা দেখে থাকি যদি ভিডিও কোনো এরকম আমরা পাই। আর এই ধরনের এই টুল গুলো আমার মনে হয় সাধারণ যারা আছেন, প্রথম কথা হলো আমাদের নিজেদেরকে যেন আমরা সচেতন হই। কোনো কিছু দেখার সাথে সাথে আমরা যেন এটা শেয়ার না করি, আমরা যেন একটু নিজে যাচাই করি যে এটা কি, যেটা বললাম যে প্যাটার্ন সার্চ, বিভিন্ন সিম্পল কিছু অ্যাপ রয়েছে, এগুলোর মাধ্যমে যেন আমরা যাচাই করি, যাচাই করার পরে যেন আমরা এগুলো শেয়ার করি। জি, ডক্টর রিয়াসাত খান, আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। যেহেতু আপনার ফ্যাক্ট চেক নিয়ে গবেষণা করছেন, আপনারা বিভিন্ন ধরনের গুজব যখন দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই গুজবের একদম করে যাওয়ার চেষ্টা করছেন। এই ধরনের গবেষণা করতে যে আসলে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে থাকেন একটু জানবো, কারণ গুজবের সংখ্যা কিন্তু কমছে না, প্রতিনিয়ত বেড়েই চলেছে। এক ধরনের চ্যালেঞ্জ হলো আসলে এই ধরনের, যেটা আপনার লাস্টে যে ছবিটা দেখালেন, মাওলানা ভাসানীর যে ছবিটা, এই ছবিগুলা আসলে তৈরি করা হয় বিভিন্ন ডিপফেক টুল আছে, টুল গুলো দিয়েই তৈরি করা হয়। এবং এই ডিপফেক টুল গুলা শনাক্ত করার জন্য অনেক সময় আমরা এআই টুল গুলো ইউজ করে থাকি। মানে যেটা যেরকম একটা এআই টুল দিয়েই এই ধরনের ছবি বা ভিডিও গুলো তৈরি করা হয়। আর এগুলা শনাক্ত করার জন্য আবার আমরা আরেকটা এআই টুলই অনেক সময় আমরা ইউজ করে থাকি। এবং আসলে এখন এই ডিপফেক প্রযুক্তিগুলা অনেক মানে বুদ্ধিমান হয়ে গিয়েছে। অনেক সময় এগুলাকে আসলে আমরা শনাক্ত করতে একটু কষ্ট হয়। এইজন্য আমরা এখন কিছু ডিজিটাল ফরেনসিক আমরা করে থাকি। যেমন আমাদের আলো ছায়া বা রিফ্লেকশন এর কোনো অসামঞ্জস্যতা আমরা পাচ্ছি কিনা, আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইসিস আমরা করে থাকি যে ফ্রেমের কোনো ডুপ্লিকেট বা রিমুভাল করা হয়েছে কিনা। এই প্রসেস গুলা আমরা করে থাকি আসলে।
আমার প্রশ্নটি হলো যে ডিপফেক টুলসগুলো কি সবার কাছেই খুব সহজলভ্য, যে কেউ চাইলেই কি এগুলো ব্যবহার করতে পারবে এবং বিভিন্ন ধরনের ছবি ভিডিও তারা কি ক্রিয়েট করতে পারবে? আমি যদি বলে থাকি যেমন হাই মডারেশন এই টুলটা আমরা ইউজ করি, এখানে এটাগুলো অ্যাকচুয়ালি ফ্রি, কিন্তু এগুলো ডেইলি কিছু লিমিট থাকে অনেক সময়, যে আপনি ডেইলি হয়তো একটা ইউজার থেকে 5টা বা 10টার বেশি ইউজ করা যায় না। এরকম যেমন ধরেন সেনসিটিভিটি এআই, রিয়েলিটি ডিফেন্ডার, এগুলো আমরা হেভিলি ইউজ করে থাকি। এগুলোর কিছু ডেইলি লিমিট আছে, বাট এগুলা বেশিরভাগ সময় আমরা ইউজ করতে পারি। আরেকটা হতে পারে যে আমরা অনেক সময় চ্যাট জিপিটি, জেমিনি এরকম বিভিন্ন এআই টুলও ইউজ করে থাকি। এই এআই টুলগুলোকেও আমরা কোনো ছবি বা ভিডিও দিয়ে আমরা তাকে বলতে পারি যে তুমি আমাকে এই ছবি বা ভিডিওগুলো এআই ফ্যাব্রিকেটেড কিনা তুমি আমাকে চেক করে দাও। সে অনেক সময় এগুলো আমাকে চেক করে দেয়। বাট যেটা বললাম যে এগুলো সবগুলোর আমার কিছু ডেইলি লিমিট থাকে। এই ডেইলি লিমিটটা শেষ হয়ে গেলে তখন আর আসলে পারা যায় না। ডেইলি লিমিটেড তো যে বিষয়টা আপনি বলছিলেন, কিন্তু পেমেন্ট অপশন থাকে বিভিন্ন ধরনের, অনেকে এগুলো কার্ডের মাধ্যমে কিনে নিচ্ছে, সেক্ষেত্রে কি তারা খুব সহজেই আবার রিনিউ করে এগুলো কি ব্যবহার করতে পারবে? হ্যাঁ, আপনি যদি সাবস্ক্রিপশন বেড বা পেইড হয়ে যান তাহলে নরমালি এগুলার কোনো লিমিট নাই। তখন আপনি নরমালি অনেক অনেক ইউজ করতে পারবেন, তখন আর কোনো লিমিট নাই এবং মোটামুটি রেজাল্ট এগুলা ভালোই দেয়। যেমন গুগল লেন্সে যেটা বললাম যে রিভার্স সার্চের মাধ্যমে কোনো একটা ছবি বা ভিডিও কি পুরানো কোনো ছবির সাথে মানে মিলে যাচ্ছে কিনা, যেমন আজকে যেগুলো আমরা দেখলাম যে ওই বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে যেগুলো, সেগুলো আমরা গুগল লেন্সের মাধ্যমে করতে পারি। এগুলার গুগল লেন্সের কোনো ডেইলি লিমিটও নাই, যে কোনোটাই আমরা করতে পারি। জি, আপনি যেমনটি বললেন যে কেউ যদি সাবস্ক্রিপশন নিয়ে নেয় সেক্ষেত্রে কোনো লিমিট থাকছে না। তাহলে যারা আসলে এআই দিয়ে এ ধরনের ফেক ইমেজ তৈরি করছে, ভিডিও তৈরি করছে, বিষয়গুলো তো তাদের কাছে তাহলে খুবই ইজি। তারা যখন চাইবে আসলে তখনই বিভিন্ন ধরনের ফেক নিউজ তৈরি করতে পারছে, ফেক ভিডিও তৈরি করতে পারছে। সেক্ষেত্রে আসলে কি কোনো কি উপায় রয়েছে যে যদি এই মাত্রাটা কমিয়ে আনা যায় বা সহজলভ্যতা কিছুটা হলেও কমানো যায়, কোনো ধরনের সমাধান? হ্যাঁ, এইটা আমরা যেটা করতে পারি এখন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে বেশ কিছু নতুন নতুন ল বের হয়েছে। যেমন যদি আমরা মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়াতে অনলাইন সেফটি অ্যাক্ট নামে যা 2025 সালে নতুন একটা নিয়ম বের হয়েছে। ইন্দোনেশিয়াতে আছে ডিজিটাল কন্টেন্ট গভর্নেন্স আইন বের হয়েছে, অস্ট্রেলিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে। এগুলার মাধ্যমে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো, বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলা অতিমাত্রায় নিয়ন্ত্রণ করতে যে আমরা যেন আবার পতিত আমাদের যে স্বৈরাচার তাদের মানে এরকম যেন আমরা আবার না করি, মানে আমরা এটাকে যেন মানে অতিরিক্ত কন্ট্রোল না করি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের নিজস্ব সচেতনতাটা আমরা যেন হই, এবং অবশ্যই যদি আমরা নিজস্ব সচেতন হই তাহলে আমরা ঠিক হব। তবে হ্যাঁ, এটা ঠিক সরকারকেও এখানে কিছুটা হলেও, যেমন ধরেন সরকারি যদি কোনো টুল মানে ওয়েবসাইট থাকে বা কোনো অ্যাপ থাকে, যে সরকারের কাছে কোনো ছবি পাঠালে সরকার বা কোনো সংস্থার কাছে তারা খুব তাড়াতাড়ি এটা রিপোর্ট জেনারেট করে দিবে, তাৎক্ষণিক একটা সলিউশনের জন্য সবাই যেতে পারে। আপনি যেই সলিউশনটার কথা বললেন যে এটা কিন্তু আসলে আমার মনে হয় যে যারা সাধারণ জনগণ রয়েছে তাদের জন্য খুবই সুবিধার হবে বিষয়টি যদি সরকারের তরফ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় যে কোনো ধরনের ফেক ইমেজ বা ভিডিও যদি তাদের কাছে পাঠানো হয় তারা তাৎক্ষণিক একটি পদক্ষেপ নেবে। এবং আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, অবশ্যই আপনি যেটা বললেন যে সামাজিক সচেতনতার দরকার রয়েছে এবং আপনারা যারা গবেষণা করছেন এই বিষয়গুলো নিয়ে সেই গবেষণার ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি ভালো হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আসলে এর যদি একটি সলিউশনের কথা আমি জানতে চাই যে এই সমাধানে যেতে পারলে আসলে এ ধরনের প্রোপাগান্ডা বা ফেক নিউজগুলো কমিয়ে আনা খুব দ্রুত সম্ভব হবে। খুব দ্রুত হয়তো সম্ভব হবে না, কারণ আপনি যদি আমাদের পুরানো কিছু দেখেন, যেমন বাংলাদেশে নকল যখন বন্ধ হয়েছিল একটু সময় লেগেছিল নকল বন্ধ হওয়া, বা ধরেন এসিড সন্ত্রাস যখনটা বন্ধ হয়েছিল 2002 কথা যদি আমরা বলি, তো এটা হয়তো সরকার নিয়ম করবে, নিয়ম করে কিছু আইন করলে নীতিমালা করতে তারা চেষ্টা করবে, সচেতন হতে হবে। সরকার এরকম রিয়েল টাইম মানে তাৎক্ষণিক যাচাই করার জন্য কিছু সুন্দর অ্যাপ করতে পারে। আপনারা যারা এগিয়ে আসছেন, 71 টিভিতে সুন্দর একটা প্রোগ্রাম করছেন, 21 টিভিতে হচ্ছে, প্রথম আলোতে হচ্ছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় মিডিয়া হাউসের আমার কাছে মনে হয় এখানে এগিয়ে আসা উচিত। আমরা যারা গবেষক আছি আমাদেরও মনে হয় গভর্নমেন্ট যদি এরকম করে দেয়, যে গভর্নমেন্ট, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এরকম কিছু পার্টনার করলাম, যে আমরা এরকম কোনো পার্টনারশিপে গেলাম, এটা আমরা করতে পারি। তাতে করে কিন্তু আমাদের কিছু এখানে মনে হয় এমপ্লয়মেন্ট মানে কিছু চাকরিরও সুযোগ হতে পারে, কারণ এখানে আমাদের অনেক ছাত্ররাও হয়তো বা কোনো অনেক যুবক যুবতী যারা আছেন
অনেক সময় তারা হয়তো মানে কাজের অভাবে তারা এই অপতথ্যগুলো ছড়াচ্ছেন, তখন জি। তারা হয়তো যদি কোনো ইকোসিস্টেম তৈরি করা যায়, তাহলে ইকোসিস্টেমের মাধ্যমে তাদের হয়তো জব ক্রিয়েট হবে এবং তখন তারা হয়তো এই তারা অপতথ্যগুলো হয়তো ছড়ানোতে অপতথ্য ছড়ানো সময় বন্ধ নষ্ট করবে। করবেন না। জি, আর আমরাও আসলে বাংলাদেশের সেটি Yes. চাই যে যতটা পারি আসলে এই গুজব বা যেই ফেক নিউজগুলো ছড়াচ্ছে এগুলো আমাদের নিয়ন্ত্রণে আসুক, এবং সরকারও আরও বেশি হয়তো উদ্যোগ নেবে এই ফেক নিউজ যতটা সম্ভব কমানো যায়। ডক্টর রিয়াসাত খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ একাত্তর টেলিভিশনে আলোচনায় যুক্ত হবার জন্য। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আবারও কথা হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন এআই গবেষক ডক্টর রিয়াসাত খান। আমরা কথা বলছিলাম বিভিন্ন ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে, একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।